আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। ইউ মোস্ট ওয়েলকাম। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ রনি। বাংলাদেশে ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চুরাইন নামক স্থানে। উনি গত 24 এপ্রিল লেখাপড়ার জন্য জাপানে আসেন। তো জাপানের উত্তর প্রান্তে মোরিওকা সিটি নামক একটা জায়গা রয়েছে, ওখানে বর্তমানে রয়েছেন এবং সেখানে লেখাপড়া করছেন। তো নতুন জায়গায় যাওয়ার পর নতুন জায়গাটা ওনার কাছে খুবই ভালো লাগছিল। এই মোরিওকা সিটিতে বাংলাদেশের 50 থেকে 60 জনের মতো বসবাস করে। আর ওখানে আসার পর বাংলাদেশি অনেক বড় ভাইদের সাথেও ওনার পরিচয় হয়। তো ওনারা একদিন এই রনি ভাইকে নিয়ে জাপানের তাকামাতসু নামক একটা পার্ক রয়েছে, ওই পার্কে রাতের বেলা পিকনিকের আয়োজন করেন। তো জাপানের কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, কিছু নিয়ম অত্যন্ত কড়া, যার কারণে মানুষ সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। যেমন জাপানের নিয়ম হচ্ছে কেউ ময়লা কিংবা রান্নার উচ্ছিষ্টগুলো বাইরে ফেলতে পারবে না। এগুলো ফেলানোর জন্য কিন্তু নির্দিষ্ট বক্স রয়েছে, ঠিক সেই বক্সেই ফেলতে হবে। কেউ যদি শুধু বোতল ফেলতে চায়, বিভিন্ন ধরনের বোতল, এই বোতলগুলো ফেলার জন্য আলাদা বক্স রয়েছে। আবার রান্নার যে উচ্ছিষ্টগুলো, রান্নার ময়লাগুলো, এগুলো ফেলার জন্য কিন্তু আবার আলাদা বক্স রয়েছে। এই রান্নার ময়লা ফেলার জন্য যে বক্স রয়েছে, জাপানি ভাষায় এটার নাম হচ্ছে মৌরোগমি। তো এটাই কিন্তু ওই সিনিয়র ভাই যারা, তারা রনি ভাইকে বলছিলেন যে এখানে কিন্তু এই নিয়ম, তুমি তো নতুন আসছো, অনেক কিছু জানো না, এই জিনিসগুলো খেয়াল রাখবে, আলাদা আলাদা বক্স রয়েছে। তো তখন কথায় কথায় ওই সিনিয়র ভাইরা জাপানে এই মৌরগমিতে ময়লা ফেলতে গিয়ে একবার একটা ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছিলেন। সেটি মূলত এই রনি ভাইয়ের সাথে শেয়ার করেন, আর ওই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। তো জাপানে আসলে সবাই তো অনেক ব্যস্ত থাকে, সবাই তার কাজ নিয়ে ব্যস্ত, কেউ লেখাপড়া নিয়ে ব্যস্ত। দেখা যাচ্ছে যে ছুটির দিনে সবাই চেষ্টা করে এক জায়গা হয়ে, মানে বন্ধুরা মিলে একটা জায়গায় জড়ো হয়ে একটু আনন্দ করার জন্য, পিকনিক করার জন্য। মূলত বেশ দূরে দূরে বেশ কিছু জায়গা রয়েছে, সুন্দর স্পটগুলো, সেখানে গিয়ে তারা এই আয়োজনগুলো করে থাকে। আর এই আয়োজনগুলো করার জন্য সেখানে ভালো ব্যবস্থাও রয়েছে। তো ঘটনাটি ঘটেছিল গত বছর আর কি, মানে 2023-এ। এই মোরিওকা সিটির পাশের একটা সিটি রয়েছে, এই সিটিটার নাম হচ্ছে আকিতা সিটি। এই আকিতা সিটির এক সমুদ্র পাড়ে পিকনিক করবে বলে ওই বড় ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছিলেন। মোরিওকা থেকে আকিতার দূরত্ব 114 কিলোমিটার। তো তারা তাদের গন্তব্যের যে জায়গাটা, ওখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রান্না বাড়া শুরু করে দিয়েছে। তো রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে, তো যা যা তাদের ছিল সেগুলো দিয়েই তারা খাওয়া দাওয়া করে। আর রান্না শেষে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কিন্তু ওখানে এলোমেলো করে রাখার কোনো সুযোগ নেই। অন্য কেউ এসে কিন্তু পরিষ্কার করে দিয়ে যাবে না। এই যে সমস্ত উচ্ছিষ্টগুলো ছিল, ময়লা যেগুলো হয়েছে, সবকিছু পরিষ্কার করে একটা ময়লার বিশেষ ব্যাগে ওনারা রাখছিলেন আর কি। কারণ জাপানে কিন্তু এটা নিয়ম আছে খুব কড়াকড়ি, আপনি বাইরে যাই করেন না কেন, ময়লা করলে এগুলো নিজে নিজে পরিষ্কার করবেন। আর তা যদি না করেন তাহলে কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নিয়ে আরো অন্যান্য প্রমাণ তারা জোগাড় করে এই পুলিশগুলো কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তো এই কারণে ওনারা সেই কাজগুলোই করছিলেন। কিন্তু প্রবলেম যেটা হলো যে ওনারা যেখানে বসে খাবার দাবার খেয়েছিলেন বা রান্না করেছিলেন, ওখানে আশেপাশে ওই যে মৌরগমি, যেখানে শুধু রান্নার ময়লাগুলো ফেলা হয়, ওইগুলোর বক্স ছিল না। এখন কি করবে, এখানে তো এগুলো রেখে যাওয়া যাবে না। এই জন্য যেই মোটা পলিথিনের ভিতরে ওই জিনিসগুলো রেখেছে, আমরা অনেক সময় দেখি বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে বা বিভিন্ন ক্লিনিকগুলোতে এক ধরনের বড় লম্বা মোটা পলিথিন থাকে, ওর ভিতরে অনেক ময়লা একসাথে ঢোকানো যায়। তো এরকম একটা পলিথিনের মধ্যে ওনারা ওই ময়লাগুলো ঢোকার পরে গাড়ির পেছনে রাখেন। চিন্তা করেছিলেন যে পথে যখন যাওয়ার পথে এরকম বক্স যদি পাওয়া যায়, যে মৌরগমি বক্স যদি পাওয়া যায়, ওর মধ্যে ওনারা এটা ফেলে দিবেন। তো ওনারা আসলে একদম গ্রাম সাইডের দিকে গিয়েছিলেন, তো ওই দিকটাতে রাস্তায় মানুষজন কম থাকে আর কি। তো ওনারা আবার ফেরার সময় জঙ্গলের রাস্তা দিয়ে এই মোরিওকা সিটির দিকে ফিরছিলেন।
সমস্যাটা শুরু হয় ওই আকিতা সিটির একটা ব্রিজ রয়েছে, সেটার নামও আকিতা ব্রিজ। ওই আকিতা ব্রিজ থেকে হঠাৎ করে তাদের গাড়ির স্পিডটা কমতে শুরু করে। গাড়ির গতি মনে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার চলছে, অথচ কিন্তু মিটারে শো করছে 70 কিলোমিটার পার আওয়ার। আর ওখানে কিন্তু যেই নির্দিষ্ট স্পিড দেয়া থাকে বিভিন্ন সাইনবোর্ডে, যে এই স্পিডের উপরে গাড়ি চালানো যাবে না, ওই স্পিডেই চালাতে হয়। চাইলেও আপনি বেশি জোরে চালাতে পারবেন না, তাহলে কিন্তু মামলা হয়ে যাবে। এই জন্য ওনারা কিন্তু ওই জায়গার নিয়ম অনুযায়ী 70 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু গাড়িটা অনেক আস্তে চলছে। একটা বাইসাইকেল চালিয়েও কিন্তু এর আগে চলে যাওয়া যায়। গাড়িটা তো অনেক ভারী মনে হচ্ছিল তাদের কাছে, মনে হচ্ছে যে গাড়িটা প্রচন্ড ভারী। কিন্তু এই লোকগুলোই তো এসেছিলেন, আবার গাড়িটা আরো হালকা হয়ে যাওয়ার কথা, কারণ আসার সময় রান্নার যে উপকরণগুলো নিয়ে এসেছিলেন সেগুলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্য যে কিছু উচ্ছিষ্ট ওনারা নিয়ে এসেছেন, কিন্তু সেগুলোর ভার তো এত না, গাড়িতে তো ভারী হওয়ার কথা না। তো ওনারা একটু ভয় পাচ্ছিলেন যে ঘটনাটা কি, গাড়ির কোনো সমস্যা না তো, কিন্তু গাড়ি কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। জাপানি গাড়িগুলো কিন্তু এমনিতে অনেক ভালো। ওনাদের মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছিল। ওনাদের কাছে মনে হচ্ছিল এই গাড়িতে ওনারা ছাড়াও অন্য কেউ আছে। তো আকিতা ব্রিজ থেকে একটু সামনে যাওয়ার পর যে ভাই গাড়ি ড্রাইভ করছিলেন উনি হঠাৎ করে ব্রেক ধরেন। হঠাৎ করে এভাবে হার্ড ব্রেক ধরার কারণ হিসাবে পেছনের যারা ছিল বা পাশে ছিল এই বললো যে এই কি ব্যাপার, হঠাৎ করে এরকম ব্রেক ধরলা কেন? কারণ হঠাৎ করে ব্রেক ধরার পর ওনারা সামনের দিকে হঠাৎ করে ঝুঁকে পড়েছিলেন, অনেক কিন্তু একটু ঘুম ঘুম ভাব চলে আসছিল, তখন তো রাত। কিন্তু এরকম আচমকা হঠাৎ ব্রেক ধরার কারণে ওনারা সবাই নড়ে চড়ে বসেন, অনেকের কপালে একটু আঘাতও লাগে, তবে ওরকম মেজর কিছু হয় নাই আর কি। তখন ওই যে ড্রাইভিং সিটে যে ভাই বসে আছে অন্যদেরকে বলে, এই দেখো সামনে আমি যেটা দেখতেছি তোমরাও কি সেটা দেখতেছো? তখন সবাই দেখে যে রাস্তার উপর একটা কাটা পা দাঁড়িয়ে আছে, মানে হাঁটু থেকে নিচের অংশ এই পা দাঁড়িয়ে আছে, হাত পা কিচ্ছু নাই, কোনো শরীর নাই, অন্য আর একটা পাও নাই, শুধু একটা পা। পাটা রক্তাক্ত, মানে যেখান থেকে কাটা ওখান থেকে রক্ত, তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। তো এই দৃশ্য যখন সবাই দেখেছে গাড়ির মধ্যে, সবাই খুব ভয় পেতে থাকে। আর এদিকে এই ভয়ের মাত্রা বাড়িয়ে দিয়ে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। সেটি হচ্ছে ওই রক্তাক্ত পাটা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ওই গাড়ির সামনে চলে আসছে, আর গাড়িটা ব্যাক গিয়ারে দিয়ে পেছন দিকে নেওয়ার চেষ্টা করছিলেন যিনি ড্রাইভিং সিটে বসেছিলেন, কিন্তু কোনোভাবেই ব্যাক গিয়ারে দিয়ে গাড়িটা পেছন দিকে উনি নিতে পারছিলেন না। তো ওই পাটা ধীরে ধীরে একদম গাড়ির কাছে চলে আসে, মানে গাড়ির যে লাইট, দুইটা লাইট সামনে, ওই লাইটের ঠিক মিডিলে একদম গাড়ির বাম্পারের যে জায়গাটা থাকে আর কি, আমরা বাংলাদেশে যে বাম্পার গুলো দেখি যেখানে থাকে, একদম ওই জায়গাতে চলে আসে। আর ওখানে আসার পরই আর একটা ভয়ানক ঘটনা ঘটতে থাকে। ওনারা দেখতে থাকেন ওই এক পায়ের উপরে আস্তে আস্তে শরীর গজাচ্ছে, মানে ওই পাটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওই পা থেকে একটা লোম ভর্তি একটা অবয়ব দাঁড়িয়ে যায়, পুরো একটা ভয়ঙ্কর এক জানোয়ারের রূপ ধারণ করে। কিন্তু এটা কোন ধরনের প্রাণী এটা ওনারা বুঝতে পারছিলেন না, এই ধরনের প্রাণী আগে কখনো ওনারা দেখেন নাই। আর এই প্রাণীটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করার পরপরই হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যায়। আর হাওয়ায় মিলিয়ে যাওয়ার সাথে সাথে চারদিক থেকে নানান ধরনের ভয়ঙ্কর আওয়াজ ওনারা গাড়ির ভিতর থেকে শুনতে পাচ্ছিলেন। হঠাৎ করে কি হয়, ওনাদের গাড়িটা কাঁপাকাঁপি শুরু হয়, মনে হচ্ছে কেউ ওই গাড়িটা ধরে ঝাঁকাচ্ছে। ওনারা তো প্রচন্ড ভয় পাচ্ছেন যে হায় আল্লাহ কি হচ্ছে, আজকে মনে হয় ওনাদের জীবনের শেষ, কারণ ভয়ঙ্কর কোনো প্রাণীর আক্রমণের শিকার ওনারা হতে যাচ্ছেন। হঠাৎ করে এরকম এক পা থেকে সেখানে একটা অবয়ব দাঁড়িয়ে যাওয়া, হঠাৎ করে সেটা মিলিয়ে যাওয়া, আবার চারদিকে ভয়ঙ্কর আওয়াজ, আবার গাড়িটা নড়াচড়া করছে। এই ধরনের বিভীষিকাময় পরিস্থিতিতে ওনারা আসলে কি করবেন বুঝতে পারছিলেন না। ওনাদের মুখ দিয়ে কথাই বন্ধ হয়ে গেছে, কি করবেন ওনাদের আসলে কিছু মাথায় আসছে না। তবে ড্রাইভিং সিটে যিনি বসা ছিলেন উনি কিন্তু সামনের দিকে গাড়ি চালানোর চেষ্টা করছেন, যখনই আর কি ওই অবয়বটা মিলিয়ে গিয়েছিল, কিন্তু পারছিলেন না। হঠাৎ করে কি হয়, ওই গাড়িটা চলা শুরু করে,
তবে ড্রাইভিং সিটে যিনি বসেছিলেন ওনার নাম ছিল আব্দুর রহিম। তো ওই আব্দুর রহিম গাড়িটা চালানো অবস্থায় বলতে থাকে যে মনে হচ্ছে এই যে ময়লার ব্যাগটা নিয়ে এসেছি এইটার কারণে কোনো একটা সমস্যা হচ্ছে, এটা দ্রুত রাস্তায় ফেলে দিতে হবে। তখন ওই আব্দুর রহিম ভাই বলেন, উনি তো ওনাদের ওই গাড়ির মধ্যে যারা আছেন তাদের মধ্যে একটু সিনিয়র ছিলেন, উনি ওই সময় বলেন যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই কোনো কোনো সমস্যায় পড়েছে আমি শুনেছি, কিন্তু এই রাস্তা দিয়ে তো আমি অনেকবারই রাত্রিবেলা গিয়েছি কিন্তু কখনো এই ধরনের সমস্যা হয়নি, আজকে আমাদের সাথেও ঘটে গেল। কিন্তু সমস্যা হলো জাপানে তো এই ময়লা বাইরে ফেলা যাবে না, এটা তো অপরাধ, কিন্তু কি করবে, বাধ্য হয়েই গাড়িটা থেকে ওই ময়লাগুলো বাইরে ফেলে দেওয়া হয়, মানে ব্যাগ সমেত বাইরে ফেলে দিয়েছে, রাস্তার একপাশে গিয়ে পড়ে। আর ওই ব্যাগটা বাইরে ফেলে দেওয়ার পর আস্তে 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 গাড়ির গতিটা স্বাভাবিক হয়ে যায়। এরপর পুরো পথে আর কোনো ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। ওনারা একদম ঝামেলাহীন ভাবেই বাসায় এসে পৌঁছান। আর ওনারা যে ব্যাগ ফেলে দিয়েছিলেন এরপরে আসলে ওই রাস্তায় তো সিসিটিভি ছিল কি ছিল না বা এই ধরনের কোনো বিষয় ওনারা খেয়াল করেন নাই, তবে এই ব্যাগটা ফেলার কারণে পুলিশ ওনাদের পরবর্তীতে কোনো ঝামেলা করেনি বা পুলিশ টেরও পায় নাই আর কি। আর এই ধরনের ঘটনা তো মানুষ ইচ্ছা করে ঘটায় নাই, একটা অনিচ্ছাকৃত ভাবেই আইনটা তারা ভঙ্গ করেছিলেন প্রাণ বাঁচানোর তাগিদে। তো এটি ছিল ঘটনা। আমার কাছে এই ঘটনাটি খুবই অন্যরকম লেগেছে। দেশের বাইরের এমন ঘটনা আমরা অনেকদিন পর পেলাম। ধন্যবাদ জানাচ্ছি রনি ভাইকে, উনি সুদূর জাপানের মরিওকা সিটি থেকে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি আপনার কাছ থেকে আমরা আরো অনেক ভয়ের ঘটনা ইনশাল্লাহ পাবো। শুরু চলে যাবো ডক্টর আলিফের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সালাম এবং ভূত এফএমে আসার জন্য অনেক ধন্যবাদ আলিফ আপনাকে। অনেকদিন পরে আসছি আবারও। ঘটনা শুরুর আগে এই স্বপ্ন নিয়ে ঘটনাটা স্টার্ট করি, স্বপ্নের ঘটনা স্টার্ট করি, স্বপ্ন দিয়ে শুরু হোক। তো আমি তো রাসেল ভাই জানেন আমি একটু ডিফারেন্ট ঘটনা ছাড়া শেয়ার করি খুবই কম, একদম একটু ডিফারেন্ট না হলে। তা আপনি যেটা বলেছেন সেটা দিয়ে স্টার্ট করছি। নাফিস নামে এক, মানে দুটো ঘটনা আছে, আমরা সেকেন্ড ঘটনাটা শুনি আগে। ওকে ফাইন। নাফিস নামে যে ভাইয়াটার ঘটনা শেয়ার করব, ভাই তার ঘটনা আমি আপনাকে আগে বলেছি, সে ঢাকা একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। 1996-1997 সেশনের স্টুডেন্ট। তো উনি যখন পড়াশোনা করে তখন রাজশাহীতে তার বাবা মা থাকতো। তো রাজশাহীতে থেকে সে ঢাকায় এসে পড়াশোনা করা স্টার্ট করে এবং আসলে ইউনিভার্সিটির ওই হোস্টেলেই থাকা হতো শুরুর দিকে। পরবর্তী সময়ে হোস্টেল চেঞ্জ করে, মানে হোস্টেলে একটু ঝামেলা থাকবার কারণে কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নেয় যে তারা একটা বাসা নিবে। তো মিরপুরের সাইডে আশেপাশে একটা বাসা ভাড়া নেওয়া হয়। তো 96-97 ঘটনাটা আসলে রাসেল ভাই 1999 সালের। আচ্ছা। তো যে বাসাটা তো ছিল না, সাধারণ বাসা বাড়ি আর কি। তো যে বাসাটা নেয় সেটা মেস বাড়ি। তো তখন এত মেস বাড়ি ছিল না, এখন অনেক মেস বাড়ি আছে। তো এত মেস বাড়ি ছিল না, ঢাকা শহরে খুব কম ছিল, ফ্যামিলি বাসায় সবাই প্রেফার করতো। তো তারা একটা বাড়ি পায় যে বাড়িতে শুধুমাত্র মেসই ভাড়া দেওয়া হয়, শুধু বাড়িওয়ালা থাকতো বা বিল্ডিং এর 5 তলা। তো তারা থাকতো 4 তলা, তো 2 ইউনিটের বাসা, তো তারা থাকতো 4 তলা। ঠিকই ছিল। তো বন্ধের সময় চলে আসে, কারণ ঈদ, রমজানের ঈদ। তো ঈদ শেষে তারা ফিরবে আর কি বাড়িতে। ঘটনা হচ্ছে যে ঈদের ছুটি ছিল 7 দিন, রমজানের ঈদ তো প্রায় 7-8 দিনের ইউনিভার্সিটির বন্ধ ছিল, বেশি দিনেরই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেল ভাই সবাই তো ঢাকার সময় ঢাকা থেকে চলে যেত, আর তো আরো মানুষ কম ছিল এর আগে, 96-97-99 ঘটনা মানুষ আরো কম ছিল। তো বাসাটা পুরো খালি ছিল বলতে গেলে। যখন ওনারা যায় 3-4 দিন আগে ঈদের, তখন দেখেছে অলমোস্ট বাসা খালি। তো ঈদের পর দিন তার বাবার সাথে মনোমালিন্য হওয়ার কারণে ঈদের পর দিন তিনি ঢাকায় চলে আসে। আচ্ছা। তো ঢাকায় আসার পর তো বিপদ, কারণ উনি তো আসার কথা 7-8 দিন পরে ঈদের, কিন্তু চলে আসছে ঈদের পরের দিন। তো ওই বিল্ডিং এ শুধুমাত্র বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার মেয়ে ছিল, বাড়িওয়ালা নিজেও ছিল না। আর ওই পুরো বিল্ডিং এর মধ্যে তিনি ছিলেন, আর ভাগ্যবশত তার পাশের রুমের এক ভাই ছিল। আচ্ছা। তিনি ঈদে জানি নাই, ঢাকার বাইরে যাই নাই, সে ঢাকাতেই ছিল। আচ্ছা। তো ভাগ্যবশত বলার কারণগুলো একটু পরে বলছি। তো উনি যখন আসে বাসায় দেখে যে তো বুয়া যে রান্না করতো সে বুয়াটাও নাই, তো তাকেই রান্না করে খেতে হবে। একটা কমন চুলা ছিল বাসার ভিতরে। তো সে দেখে যে বাসাতে কোনো খাওয়া দাওয়া কিছু নাই। তো সে ট্রাঙ্ক থেকে কিছু টাকা নেয়, টাকা নিয়ে
সন্ধ্যা 7টার দিকে মাগরিবের নামাজ পড়ে সে মানে বাজারের দিকে বের হয় কিছু নিয়ে আসার জন্য, যাতে কেউ কেউ খেতে পারে যতদিন পর্যন্ত বুয়া না আসে। অ্যাটলিস্ট 2-1 দিনের খাওয়া তো মেসের লোক জানেনি তো ভাই কি ধরনের খাওয়া খেতে পারে, তো সাধারণভাবে যতটুকু রান্না করে খাওয়া যায় আর কি। তো সে রান্না করার জন্য বাজার নিয়ে আসে, এবং যে টাকাটা বাঁচে সেটা ট্রাঙ্কে রাখবার জন্য ওই আস্তে আস্তে রাত 9টা বেজে যায়, ট্রাঙ্কে রাখবার জন্য যায়। তো ট্রাঙ্ক খোলার সময় যে ট্রাঙ্কটা ধরে দেখে ট্রাঙ্কটা প্রচন্ড বরফের মতো ঠান্ডা। আচ্ছা, আউট অফ নোওয়্যার ওই রুমের ভিতরে, আমি আগের থেকে বলে দিই রাসেল ভাই, ওই রুমটা ছিল তাতে 3 ফ্রেন্ডের। আচ্ছা, তো ওই ফ্রেন্ড গুলা কেউ ঈদের ছুটি শেষে বা ঢাকায় আসেনি তখন, খালি ওই ফ্ল্যাটের মধ্যে, ওই ফ্ল্যাটের মধ্যে মাত্র 2 জন, তিনি আর পাশের রুমের এক ভাই। ওনার সাথে ওনার এতটা ইন্টিমেসি ছিল না, বাট এমনি হাই হ্যালো ছিল, দেখা সাক্ষাৎ ছিল, কারণ টাকা পয়সা তো সবাই একসাথেই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হতো। তো রান্না বান্না করে খাবে, তো যে টাকাটা বেঁচেছে সেটা সে ট্রাঙ্কের ভিতরে রাখতে যেয়ে দেখে যে ট্রাঙ্কটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, মানে কোনো কারণ ছাড়া। শীতকাল আসলে তখনও প্রপারলি শীত পড়ে নাই, শীতকাল একদম শীতের শুরুর দিকে আর কি, তো এত ঠান্ডা হওয়ার কথা না, বরফের মতো ঠান্ডা। তো সে ট্রাঙ্কটা খোলে সাহস করে, খুলে দেখে কিছু না, সব নর্মাল। সে টাকাটা রেখে রান্না বান্না করে রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়ে। শোয়ার পর সে স্বপ্নে দেখে এরকমটা, স্বপ্নে অনেক আজগুবি জিনিস দেখার পর যতটুকু মনে আছে একটা জিনিস, যে ট্রাঙ্কটা খুলতে হবে, এবং ট্রাঙ্কটা খুললে তার কিছু বিপদ হবে, না খুললে কিছু বিপদ হবে, না খুলতেই হবে। আচ্ছা, ট্রাঙ্কটা খুলতেই হবে। সে কি করে, লাইটটা মানে ঘুম থেকে ওঠে, বলে যে আমার স্মৃতিশক্তি যতটুকু মনে আছে আমি লাইটটা খুলে লাইট মানে ঘুম থেকে উঠি, লাইট জ্বালাই এবং ট্রাঙ্কটা খুলি। ট্রাঙ্কটা খোলার পর তিনি দেখেন যে ট্রাঙ্কটার বাম পাশে কিছু নখ, আর ডান পাশে কমপক্ষে 50 থেকে 60টা আঙ্গুল, আচ্ছা, কাটা আঙ্গুল। তিনি একটা চিৎকার দেয়, খুব জোরে চিৎকার দেয়, মনে হচ্ছে এই চিৎকারটা পুরো বিল্ডিং এর সবাই শুনতে পাওয়ার কথা, এত জোরে চিৎকার দেয়। পাশের রুমের ভাইটা দৌড়ে এসে দরজা লক করে, সে দরজাটা খুলে দেয়। তো ওই পাশের ভাইটা দেখে যে তিনি পুরা ঘেমে, মানে এতটাই ঘামা হয়েছে তার শরীরে যে পুরা শরীর তার গোসলের মতো অবস্থা, এবং ওই ট্রাঙ্ক বেয়ে পানি পড়ছে, ট্রাঙ্ক দিয়ে পানি পড়ছে। উনি ভাইটাকে বলে যে কি হয়েছে, তখন বলে যে ভাই আমি এরকম স্বপ্নে দেখলাম, ট্রাঙ্কটা খুললাম, আমি ট্রাঙ্কটা খোলার পর এইসব জিনিস দেখেছি। বলে দেখো এটা দুঃস্বপ্ন হতে পারে তোমার। আচ্ছা, উনি এতটাই ভয়ে এতটাই ঘাবড়ে গেছে যে বলে যে ভাই আপনি আমার সাথে এই রুমে থাকেন, সে রাতটা পার করার জন্য, অ্যাটলিস্ট এই আজকে রাতটা আপনি আমার সাথে থাকেন, দরকার হলে অনেকটা ব্যবস্থা করবো। ওই লোকটা ভাইয়াটা পাশে তার সাথে তার রুমে থাকে। পরের দিন যখন সকাল হয়, 2 জন মিলে একসাথে নাস্তা খেতে হোটেলে যায়। হোটেলে যাবার পর ওই ভাইয়াটা বলে যে শোনো, তোমাকে রাত ভোরে আমি ডাকলাম, তুমি অথচ ঘুমের ঘোরে কথা বলতে বলতে বসে দাঁড়িয়ে গেছো, আমি তোমাকে বসাতে পারছি না, শোয়াতে পারছি না, এত খারাপ অবস্থা তোমাকে একটা ডাক্তার দেখাতে হবে। আমি জানি না তোমার কি হয়েছে, কি সমস্যা, তবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তোমার ফ্রেন্ডরাও ভালো বলতে পারবে তুমি রাত্রেবেলা ঘুমানোর সময় কোনো সমস্যা করো কি না। তো বলে যে এখন তো ডাক্তাররা সবাই ছুটিতে চলে গেছে, তুমি এক কাজ করো, ঘুমের একটা ওষুধ খাও, রাত্রেবেলা ঘুমটা ভালো হয়। আচ্ছা, ঘুমটা ভালো হওয়ার কারণে ঘুমের ওষুধ খাওয়ায়। ওইটা ছিল ঈদের 3rd ডেতে রাত্রেবেলা ঘুমের কোনো সমস্যা হয় নাই। ঈদের 2nd ডেতে সে ঢাকা চলে আসে। ঈদের 4th ডেতে ঘটনা আছে ভাই, ঈদের 4th ডেতে সে ঘুমের ওষুধ খায়, কিন্তু রাত্রেবেলা তিনি আবার স্বপ্ন দেখেন, এবং সেই ভাইটাকে সে বারবার বলে যে ভাই আপনি আপনার রুমে যান না, আমার তো রাত্রেবেলার সমস্যা, আপনি রাতটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আসা পর্যন্ত আমার সাথে রাতে থাকেন, আমার রুমে থাকেন। তো ওই লোকটা তার সাথে রাতে থাকে। তো এরপরও ঈদের 4th ডেতে তার ঘুম ভাঙে রাত্রেবেলা। তো ঘুম ভাঙার আগে যে স্বপ্নটা তিনি দেখেন এরকম, যে ট্রাঙ্কটা খুলতে হবে, যদি ট্রাঙ্কটা না খুলে তাহলে বিপদ আরো ভয়াবহ। ট্রাঙ্কটা খুলতে হবে, এবং এই ঘটনাটা খুব আজগুবি ভাবে আসে, মানে তার কাছে ট্রাঙ্ক খোলার ঘটনাটা খুব অনেক কিছু পেঁচিয়ে আসে। তো সে এতটুকু মনে করে যে আমি লাইট জ্বালাই, এবং সে দেখে যে পাশের ওই বেডে ওই ভাইটা ঘুমাচ্ছে। সে ট্রাঙ্কটা খোলার পর দেখে যে মানে পুরা ট্রাঙ্কটা ভর্তি রক্ত, আর 2টো মাথা, একটা মাথা তার ওই রুমের একটা, মানে 2টা মাথাই তার রুমের 2টা ফ্রেন্ডের ট্রাঙ্কের ভেতরে। তুমি একটা চিৎকারে ওনার আর কিছু মনে নাই, এমন মনে নাই যে এই জ্ঞান আর ফেরেই নাই। তো পরবর্তী সময়ে যে ভাইয়াটা তার সাথে ছিল সে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে, মানে যারা ইমার্জেন্সিতে ছিল সেসব ডাক্তাররা তাকে হসপিটালাইজ করতে বলে, এবং 18 ঘন্টা কোনোভাবে তার জ্ঞান ফেরে নাই। ডাক্তাররা নর্মাল করবার পর ফ্যামিলির লোকজন আসে, এটা হয়ে যায় ঈদের 6th ডে।
জ্ঞান ফেরার পর সে যখন নর্মাল হয় তখন বলে যে আমি এই ঝামেলায় পড়েছিলাম, আমি স্বপ্নে এগুলা দেখেছি। তার বাবা একজন হুজুর নিয়ে আসে, হুজুর নিয়ে আসার পরে বলে যে হুজুর যেটা বলছে যে আপনাকে বোবায় ধরছে, বারবার বোবা ধরছে, এবং আপনার মুভমেন্ট গুলা। তখন ওই যে ভাইয়াটা তার পাশে শুয়েছিল তার কাছে কিছুদিন ইনফরমেশন নিল যে সে যখন রাতে ঘুমায় দুইটা পা খুব শক্ত করে সে বাড়ি দিতে থাকে ঘুমন্ত, মানে ঘুমার অবস্থায়। এটা সে খেয়াল করে এবং হঠাৎ করে সে দাঁড়িয়ে যায়। কিন্তু রাসেল ভাই, ট্রাঙ্কের ভেতরে দুইটা মাথা দেখার কারণ কি? তো পরবর্তী সময় সেই জিনিসটা কানেক্ট করে। ঈদের 7 ডেতে জানতে পারে যে ঈদের 4র্থ দিন তার দুটো ফ্রেন্ড ঢাকায় আসবার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, তার যে রুমমেট ছিল তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তাদেরই কাটা মাথা। কেন? পরবর্তীতে হুজুর বলে যে এটা বোবায় ধরার কারণে, সে কিছু পানি দেয়, কিছু অ্যাডভাইস করে যে এগুলো করতে হবে। পরে সে জানতে পারে কাটা মাথা হওয়ার কারণ হচ্ছে ওই যারা যেসব ফ্রেন্ড ওই বাসে ছিল, একটা ফ্রেন্ড মাত্র, মানে 3 জন ফ্রেন্ড আসবার পথে একটা ফ্রেন্ড পেছনে ছিল। তো উনি বলেছে যে ওই বাসটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার সময় দুইটা বডি ছিটকে যায়। কারণ হচ্ছে ওরা টিকিট পায় নাই, ড্রাইভারের পাশে যে ইঞ্জিন ওইখানে সিটে বসেছিল, ওই দুইটা ফ্রেন্ডই সাথে হেল্পারটা একদম ছিটকে বাসের সামনে অপোজিটে পড়ে পড়ে। তো গ্লাসে লেগে নাকি মাথা উতাগুলো আলাদা হয়ে যায়, তো জোরে ধাক্কা লাগে, মাথাগুলো থেতলে যায়, মাথাগুলো আলাদা হয়ে যায়, এবং সেটাই সে ট্যাঙ্কের ভিতরে সাদৃশ্য, মানে সেটাই সে ট্যাঙ্কের ভিতরে দেখে। পরবর্তীতে তো ম্যাচ করে ফেললো যে সে যেটা স্বপ্ন দেখেছে, সে যেটা স্বপ্নের থেকে উঠে ট্রাঙ্ক খুলেছে এবং বলে যে আমি ট্রাঙ্কটা যে খুলেছি নিজের হাতে খুলেছি, এবং একদম পুরো মাথা আমার ক্লিয়ার ছিল যে আমি ট্রাঙ্কটা খুলে দুটো মাথা দেখতে পাচ্ছি। এবং যেটা শুনলাম, মানে অনেক ঘটনায় আমরা শুনি এই ঘটনাটা পুরো ট্রাঙ্ক নিয়ে, এবং ঈদে আসার সময়। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে যে ট্রাঙ্কটা ভেতরে কাটা মাছ তো অবশ্যই। আমার কাছে এখনো প্রশ্ন থেকে গেল যে ট্রাঙ্কটা তো ঠান্ডা কেন হতো, আর এই পানির উৎস কোথায়? এটাই হচ্ছে রাসেল ভাই পরবর্তী সময় ওই হুজুর বলে যে ট্রাঙ্কটা ফেলে দেওয়ার জন্য, এবং ট্রাঙ্কটা যেন ওই বাসায় না রাখে, তাকে কিছু পানি পড়া দেওয়া হয়, কিছু নিয়ম কারণ বলে দেওয়া হয়, এবং তার বাবা মা বলে যে তোমাকে আর মানে মেসে থাকতে হবে না, তুমি হয় হোস্টেলে ব্যাক করো, আদারওয়াইজ অন্য বাসা নিয়ে থাকো। এই ট্রাঙ্কটা রাসেল ভাই পরবর্তী সময় রাখেন আর কি বাসাতে, কারণ ট্রাঙ্ক থেকেই তো লাস্ট এই 3-4 দিনে, ঈদের 3-4 দিনে তার সাথে লাইফের সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটে যায়, এবং তার দুইটা ফ্রেন্ড যে হারিয়ে যাচ্ছে তিনি এটা সংকেত পায় ট্রাঙ্ক থেকে। অদ্ভুত। আমরা ট্রাঙ্ক নিয়ে একটা ঘটনা শুনলাম ডক্টর আরিফের কাছে। সেকেন্ড ঘটনা যেটা আছে ওটা আরো চমৎকার, কিন্তু ওর জন্য আরেকটু রাত জাগতে হবে। আমরা এখন চলে যাব কিছু মেসেজে, এবং মেসেজ পড়বো আমরা ফেসবুক থেকে। মেসেজ তো না, আমরা কমেন্ট পড়বো। তো কমেন্টগুলো এরকম, ইরফান শাহ আমাদের লিখছেন, চিটাগং থেকে শুনছেন। ইকরাম হুসাইন সিলেট থেকে শুনছেন তিনি। দেশের বাইরে যারা আছেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন, আপনাদের মেইল পড়লে আমরা ইন্সপায়ার্ড হই এবং ভালো লাগে আমাদেরকে। দেখতে পাচ্ছি ইমরুল হায়দার আছেন, এবং এই মুহূর্তে আপনাদের সাথে আমরা মানে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের যাতে পরিচয় করার কিছু নাই। আফনান ভাই, এবং আফনান ভাই তার ঘটনাটা শোনাবেন। আফনান ভাই, কোন ঘটনাটা আমরা শুনছি ফার্স্টে? ওই রংপুরের যে ঘটনাটা। ওকে, তাহলে আমরা শুরু করি রংপুরের ঘটনাটা দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো স্যার, এখন যে ঘটনাটি আমি বলবো এটি মানে সঙ্গত কারণে তার নাম ঠিক বলতে পারছি না। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2012 সালের ঘটনা। তো যে ভাইয়ের কথা বলছি আর কি, উনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উনি একটা প্রাইভেট একটা মানে ইঞ্জিনিয়ারিং ফার্ম উনি একটু দেন। তো উনি 2012 সালে রংপুরের এলজিআরডির একটা প্রজেক্টের কাজ উনি পেয়েছিলেন। আচ্ছা। তো উনি ওনার কাজের কারণে রংপুরে যেতে হবে, এরকম একটা জরুরি মানে একটা কাজ এসে দাঁড়ায় হঠাৎ করেই, যে সকালেই তাকে ওখানে থাকতে হবে সাইটে। তো ওনার ড্রাইভারটা আবার ছুটিতে ছিল, মজার বিষয় ওনার ড্রাইভারের বাড়িও রংপুরে ছিল। তো উনি চিন্তা করলেন যে উনি নিজেই ড্রাইভ করে যাবেন, ফেরার পথে ওনার ড্রাইভারকে নিয়ে আসবেন। উনি যেই ভাবা সেই কাজ, উনি রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তো আমরা যারা ওই উত্তরাঞ্চলে যারা চলাফেরা করেছি, আমরা দেখেছি যে সিরাজগঞ্জের ওখানে ফুড ভিলেজ নামে একটা জায়গা আছে, ওখানে সাধারণত দূরপাল্লার গাড়িগুলো একটু ওয়েট করে, ওখানে মানে একটা ব্রেক দেয় খাওয়া দাওয়া বা মানে একটু ফ্রেশ হওয়ার জন্য, তারপর ওখান থেকে আবার যাত্রা শুরু করে। তো উনি ওখান থেকে গাড়িটা থামিয়ে ফুয়েল ভরে এবং খাওয়া দাওয়া করে আবার উনি গাড়ি চালানো শুরু করেন। আচ্ছা। তো ওখানে গাড়ি চালানোর মানে বেশ অনেক দূর যাওয়ার পর উনি হঠাৎ মনে করেন যে ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে, উনি ফিল করেন আর কি। আচ্ছা।
তো উনি আসলে উনি তো রেগুলার গাড়ি চালান না, তো উনি তখন রাতের বেলায় ওনার ড্রাইভারকে ফোন করেন। তখন ড্রাইভার সব শুনে বলেন যে স্যার ওই ইঞ্জিন আপনি একটা কাজ করেন, একটু পানি ঢোকান। এখন উনি বলে যে আমি তো পানি তো নিতে ভুলে গেছি, পানি তো নাই আমার কাছে। তখন উনি বলেন যে স্যার আপনি বাইরে কোথাও যাওয়ার দরকার নাই, আপনি গাড়ি চালাতে থাকেন, তো রাস্তার দুই পাশে আপনি অনেক মসজিদ পাবেন, তো মসজিদের যে ওই যে কলগুলো থাকে বা ট্যাপ লাইন যেগুলো থাকে, আপনি ওখান থেকে আপনি ড্রামে, ছোট ড্রামে পানি ভরে নিন, তখন ইঞ্জিনে দিয়ে নিন। আচ্ছা, তখন উনি বললেন যে হ্যাঁ আইডিয়াটা আসলে খুবই ভালো। উনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি গাড়ি চালাতে থাকি, পাশে কোনো মসজিদ পেলে আমি ওখান থেকে পানি নিয়ে নিব। রাসেল ভাই উনি হয়তো কয়েক কিলো গিয়েছেন, হঠাৎ করে উনি দেখলেন যে রাস্তার পাশেই একটা কল আছে। আচ্ছা, তো উনি চিন্তা করলেন যে আবার সামনে যাব, মসজিদ আছে, কত দূরে আছে তা তো জানি না, যদি পথে আবার গাড়ি ডিস্টার্ব দেয় তখন তো সমস্যায় পড়ে যাব। উনি চিন্তা করলেন যে এইখান থেকেই মানে কলের থেকে আমি পানিটা নিয়ে নিই। তখন উনি গাড়িটা ওখানে থামান, গাড়ি থামানোর পরে ড্রামে উনি পানি ভরছেন। তো ওই জায়গাটা কিন্তু রাসেল ভাই মানে মনে হচ্ছিল যেখানে ভরছে মানে ওই কলের আশেপাশে একটা জঙ্গলের মতো, মানে ওটা একটা নিস্তব্ধ একটা জায়গা। তো এবং আশেপাশে কোনো লোকালয়ও নাই, উনি খেয়াল করছিলেন আর কি। হয়তো এটা সরকারি কোনো কল, মানে পথচারীদের জন্য হয়তো এটা ওখানে আছে, উনি এটা ভেবে ওখান থেকে উনি পানি নিলেন, আবার উনি যাত্রা শুরু করলেন। তো ওনার আবার রাসেল ভাই ওই মানে ধূমপান করার অভ্যাস ছিল। আচ্ছা, তো উনি হঠাৎ মানে ওনার ধূমপানের নেশা যখন চেপে গেল, তখন উনি চিন্তা করলেন যে যখন গাড়িটা ব্রেক ছিল ফুড ভিলেজের ওখান থেকে উনি ওই সিগারেটের প্যাকেট খেতে ভুলে গেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন হয়তো আমি যাওয়ার পথে দেখি কোনো দোকান খোলা পাই কিনা। আর তখন রাত বাজে রাসেল ভাই প্রায় 2:30 কি 3টা, অনেক রাত। তখন আশেপাশে কোনো দোকান খোলা থাকার কথাও না। সেটাই। তারপর উনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ দেখলেন যে রাস্তার পাশে একটা দোকানের ঝাপটা অর্ধেক খোলা হয়েছে, একটা লোক বের হচ্ছে। তো উনি মনে করলেন যে এইটাই একটু হয়তো বা কাজ হতে পারে। তখন ওই দোকানের কাছে গাড়িটা থামিয়ে দোকানিকে বললেন যে ভাই আপনি কি আমাকে এক প্যাকেট সিগারেট দিতে পারবেন? তখন বললেন যে হ্যাঁ দিতে পারবো। তো উনি যে সিগারেটটা চাইলেন, হ্যাঁ তার কাছে ওটা ছিল। তো সিগারেট এক প্যাকেট নেওয়ার পরে দোকানি বলছে যে স্যার দূরের পথ, আপনি একার জন্য এক প্যাকেট নিলেন, আপনার গাড়িতে আরো যারা আছে তাদের জন্য কয়েক প্যাকেট নিবেন না? তখন উনি বলেন যে কি ব্যাপার, তুমি গাড়িতে আবার কোথায় কাকে দেখলা? আমি একাই তো গাড়ি নিয়ে আসছি। তখন ওই লোকটা বলে ওই যে স্যার আপনার গাড়িতে লোক বসে আছে, আমি দেখছি 3 জন লোক বসা। তখন উনি মনে করেন যে হয়তো বা এই লোকটা সদ্য ঘুম থেকে উঠেছে বা নেশা করেছে, মানে এইরকম ভুলভাল বকছে কেন। উনি তাকে একটা ধমক দিয়ে সিগারেটের টাকা পরিশোধ করে দ্রুত গাড়িতে এসে বসে আবার গাড়ি চালানো শুরু করেন। তো স্যার গাড়ি যখন উনি চালাচ্ছিলেন হঠাৎ ফিল করছিলেন যে মানে গাড়িতে একজন শুধু ড্রাইভার গাড়ি চালালে গাড়ির যে ওয়েটটা হয়, আর গাড়িতে যদি ভরা থাকে যখন 4 জন লোক থাকে তখন কিন্তু গাড়ির আরেক ধরনের ওয়েট হয়। তো উনি ফিল করলেন যে গাড়িতে মনে হচ্ছে যে পিছনে এবং তার পাশে 3-4 জন লোক বসে আছে এবং হালকা ফিস 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 শব্দ হচ্ছে, মানে কথা বলছে এরকম মনে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ভাই, গাড়ির মধ্যে উনি এসি চলা অবস্থায় উনি ফিল করছিলেন যে গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম। আচ্ছা, অথচ এসি চলছে। তখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এসি দিয়ে কি গরম বাতাস বের হচ্ছে কিনা। উনি হাত দিয়ে দেখেন না, এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম। তখন উনি এসিটা বন্ধ করে দিয়ে গাড়ির কাঁচ নামিয়ে দিলেন। কাঁচ নামাতে গিয়ে রাসেল ভাই হলো আরেকটা সমস্যা, সেটা হলো কাঁচ নামাতে গিয়ে দেখা যাচ্ছে যে কাঁচ অল্প একটু নেমে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে উনি চিন্তা করলেন যে এটা হয়তো বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটা হচ্ছে। তো যাই হোক রাসেল ভাই উনি পথে আর কোনো সমস্যা যাচ্ছে এতটুকু সমস্যা ফিল করছিলেন। তারপর উনি যেহেতু মানে খুব এডুকেটেড এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করেছেন, এই সমস্ত অতি প্রাকৃত কোনো বিষয় ওনার আসলে কোনো বিশ্বাস ছিল না, যার কারণে উনি ওগুলো আসলে কোনো পাত্তাই দেয়নি যে ডিফারেন্ট কিছু হতে পারে। তো উনি রংপুরে যান, ওখানে সার্কিট হাউসে উনি 3-4 দিন সেখানে ছিলেন, ওই সাইটের কাজগুলো দেখে তার যে ড্রাইভারকে নিয়ে আবার উনি ঢাকাতে ব্যাক করেন। এর মধ্যে আর কোনো সমস্যা রাসেল ভাই হয় নাই। তো উনি বাড়িতে আসার পর থেকে রাসেল ভাই উনি প্রতিদিন স্বপ্ন দেখতেন যে ওনার যে 2 সন্তান, ওনার 2টা মেয়ে ছিল, একটা মেয়ের বয়স 5 বছর, একটা মেয়ের বয়স ছিল 2 বছর এবং ওনার ওয়াইফ ছিল। তো উনি স্বপ্ন দেখতেন যে কে বা কারা ওনার স্ত্রী এবং সন্তানদেরকে মেরে ফেলছে। আর উনি মানে গাড়ি চালাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, মানে উনি প্রতিনিয়ত ওই স্বপ্নটা দেখতেন। তো উনি এটা প্রথম দিকে দুঃস্বপ্ন মনে করেই মানে এড়িয়ে দিতেন। উনি চিন্তা করেন হয়তো বা কাজের প্রেশার বেশি, হয়তো এই ধরনের দুঃস্বপ্নগুলো দেখেন। তো এর মধ্যে রাসেল ভাই ঘটেছে আর একটা ভয়ঙ্কর ঘটনা। তো বাড়িতে একটা অকেশন উপলক্ষে, মানে অকেশন ছিল, মানে কিছু গেস্ট আসবেন, এই কারণে উনি বেশ কিছু মাছ মাংস বাড়িতে কিনে নিয়ে আসেন। আচ্ছা,
কিনে নিয়ে আসার পরে প্রথমে কিচেনে ওটা রেখে দেন, হুম হুম। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ মানে ওনার স্ত্রী চিৎকার করে ওঠে। উনি তাড়াতাড়ি যান, গিয়ে দেখেন ওনার ওই যে দুটো বাচ্চা, দুটো মেয়ে, যে 5 বছর এবং 2 বছর বয়সী দুটো মেয়ে, ওরা দুজন বসে বসে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আচ্ছা। অথচ ওরা কিন্তু মানে রান্না করা মাছ মানে ছুঁয়েও দেখতে না, মাছ তাদের ভালো লাগে না, কিন্তু ওরা কাঁচা মাছ বসে বসে খাচ্ছে এবং খাওয়ার সময় ওদের শরীরের ভিতর থেকে মনে হচ্ছে একটা গড় 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 আওয়াজ, মানে বিড়াল গড় গড় আওয়াজ হলে যেরকম হয় এরকম আওয়াজ, এবং অদ্ভুত মানে তাদের চোখের রং হয়ে গেছে। এটা দেখে মানে ওই বাচ্চার মা অত্যন্ত ভয় পায়, কিন্তু তার বাবা দ্রুত তাদের হাত থেকে ওই মাছটা ফেলে দেয়, তাড়াতাড়ি তাদেরকে মানে ভালো করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চিন্তা করে যে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, নাহলে এই ধরনের বিষয় কাঁচা মাছ কেন খাবে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আসলে সেরকম কোনো সলিউশন দিতে পারে দিতে পারে না। তারা আচ্ছা। জাস্ট কিছু এমনি নর্মাল কিছু ওষুধ টষুধ এগুলো লিখে দেয়। এগুলো লিখে দেওয়ার পরে মানে দেখা যাচ্ছে যে রাসেল ভাই ওই দুটো বাচ্চার আচরণও খুব অস্বাভাবিক, এবং তারা একটু পাগলের মতো আচরণ করা শুরু করছে প্রতিনিয়ত। হুম হুম। তারা ভাঙচুর করে, এমনিতে খুব মানে সুস্থ এবং স্বাভাবিক খুব শান্তশিষ্ট বাচ্চা ছিল ওই দুটো, কিন্তু হঠাৎ করে সে ঘরের ভিতর ভাঙচুর শুরু করে, কোনো কথা হঠাৎ করে রেগে যায়, এমন এমন কথা বলে যে স্বাভাবিকভাবে কিন্তু ওই 5 বছর এবং 2 বছর বয়সী বাচ্চাদের মুখ থেকে স্বাভাবিকভাবে আমরা ওই কথা কিন্তু আসলে শুনি না। হুম হুম এবং হুম। কথাবার্তাগুলো বলতে থাকে এবং এমন এমন কথা বলে যে তার বাবার অতীতের কোনো ঘটনা বলছে। এটা শুনে আসলে অবাক হয়, আচ্ছা। কিন্তু উনি এগুলো আসলে তার কোনো পাত্তা দেন না। আর একটা বিষয় আসলে ঘটে, ওনার স্ত্রীর মধ্যেও এক ধরনের পাগলামি স্বভাব শুরু হয়ে যায়। আচ্ছা। তো তখন উনি রাসেল ভাই একটু বিষয়টা আমলে নিতে থাকেন যে হঠাৎ এরকম কি নিজে একটু হচ্ছে। ভাববে যেন আর কি। তো একদিন রাসেল ভাই ওনারা ঘুমিয়ে আছেন, হুম হুম। তো ওনার বাসাটা ছিল মানে ওনার বিল্ডিং এর 3rd ফ্লোরে। আচ্ছা। তো আবার 3rd ফ্লোরে থাকার কারণে ওই ওনার বাসার পাশে দিয়ে আবার কারেন্টের যে খাম্বাটা গিয়েছিল আর কি, হুম হুম। কারেন্টের খাম্বা যে তারগুলো যায় ওনার জানালা দিয়ে দেখা যেত যে তার পাশ দিয়ে চলে গেছে আর কি। তো উনি রাতের বেলা মানে ওই দিন চাঁদনি রাত ছিল, তো উনি হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে উনি দেখেন যে হুম হুম। ওই ইলেকট্রিসিটির তারের উপরে হুম। 3 জন লোক, বেশ মোটা সোটা লোক, ওই তারের উপরে বসে বসে গল্প করছে। আচ্ছা। তো উনি চিন্তা করছেন হয়তো বা ঘুম থেকে উঠে আমি মনে হয় দুঃস্বপ্ন দেখছি, নাহলে তারের উপরে মানুষ বসে থাকা তো মানে পাখি বসে থাকতে পারে, কিন্তু মানুষ তো তারের উপর কারেন্টের তারের উপর বসে থাকতে পারে না। রাইট। তো উনি ভালো করে মানে চোখ কচলিয়ে দেখছেন যে আসলে কি উনি ঠিক দেখছেন কিনা। তো উনি যখন ভালো করে দেখার চেষ্টা করছিলেন রাসেল ভাই, হঠাৎ উনি মানে মানে দেখলেন যে তারের উপর বসা একটি লোকের মানে ওনার সাথে আই কন্টাক্ট হয়ে গেছে। দেখে ওরা বুঝে ফেলেছে যে তাকে দেখছে ওই ইঞ্জিনিয়ার সাহেব। আচ্ছা। তখন ওই লোকটি জানালা খোলা ছিল, মানে ওনার শরীরটা মোটা ছিল ওই তারের উপর যারা বসেছিল, একটা লোক মানে শাঁ করে জানালার ভিতর দিয়ে চলে আসলো ঘরের মধ্যে। হুম হুম। ঘরের মধ্যে এসে একদম সরাসরি ওই ইঞ্জিনিয়ার সাহেবের একদম মানে মুখের কাছে তার মুখ নিয়ে এসেছে, মানে তাকে দেখছে। তখন উনি মারাত্মক ভয় পান এবং উনি যেটা দেখেন যে মানে তার চেহারাটা অস্বাভাবিক রকমের কালো এবং চোখ দুটো জল জল করছে। হুম হুম। ওই দৃশ্য দেখে উনি মানে জোর একটা চিৎকার দেন, এবং ওনার চিৎকার যখন ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায় তখন ওনার স্ত্রীও ওই জিনিসটাকে দেখেন, আচ্ছা। এবং ওনার স্ত্রী যখন চিৎকার দেয় তখন ওই জিনিসটা মানে জানালা দিয়েই বের হয়ে যায়, কিন্তু জানালা তার একটা মানুষের পক্ষে কিন্তু ওই জানালা দিয়ে বের হওয়া সম্ভব নয়। তখন ওই 3টা জিনিসই অদৃশ্য হয়ে যায়। এইভাবে রাসেল ভাই মানে প্রতিনিয়ত মানে অনেক ঘটনা ঘটতে থাকে তার ঘরের মধ্যে। তারপরে উনি চিন্তা করেন যে অনেকের কাছে, তারপরে উনি অনেকের কাছে গিয়েছেন কিন্তু কিছুতে কোনো মানে সমাধান সলিউশন হচ্ছিল না। তারপর উনি চিন্তা করেন যে উনি উমরা করতে যাবেন, হুম হুম। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর ঘরে গিয়ে যেন এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো রাসেল ভাই উনি সপরিবারে উনি উমরা করতে যান কোন এক রমজান মাসে আর কি। হুম হুম। ওখানে উমরা করার সময় সুদানের এক ভদ্রলোকের সাথে ওনার পরিচয় হয়। আচ্ছা। তো আলাপচারিতা জানা যায় উনি সুদানের একটা মাদ্রাসার শিক্ষক। হুম হুম। তো মাদ্রাসার শিক্ষক যেহেতু তখন উনি তাকে ওই বিষয়টা ইংরেজিতে বুঝালেন যে আমি এই ধরনের সমস্যায় আছি। তখন উনি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন যে ওনার মানে ইসে আর কি ভাষায় উনি বললেন যে আসলে আপনি যখন যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, হুম হুম। যে রাস্তাতে আপনি গাড়ি থামিয়েছিলেন, হুম হুম। ওই জায়গাটাতে আসলে বেশ কয়েকটা দুষ্টু জিনেরা থাকতো। আপনি যখন গিয়েছিলেন আসলে আপনাকে ওদের ভালো লেগে গেছে এবং ওরা চায় যে আপনি আপনার সংসার না থাকুক, আপনার সন্তানাদি না থাকুক, আপনি একাই থাকবেন এবং ওই বাড়িতে ওরাও থাকবে, এইভাবেই আপনার জীবন কাটবে। ওরা এটাই চায় এবং ওরা সহজে যাবে না। এবং তখন কি করা যায় বলতে আমি চেষ্টা করছি।
তো আপনি তখন বলে যে আপনি হজ শেষ করে আপনি বাসায় চলে যান, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। তখন রাসেল ভাই উনি সত্যি বাসায় এসে মানে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ওনার বাচ্চারা এখনো সবাই খুব ভালো আছে। আর ওই সুদানের ওই ভদ্রলোকের সাথে উনি তার ফোন নাম্বারও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই ফোন নাম্বার উনি মানে দেখতে পান যে ওটা আসলে পৃথিবীর আমরা যে বিভিন্ন দেশের তো কান্ট্রি কোড থাকে ফোনে, দেখে যে পুরো ওয়ার্ল্ড এর কোন দেশের কান্ট্রি কোডই ওটা না। আসলে ওই লোকটি যে কে ছিলেন, কে কি ফোন নাম্বার দিল, আজও কিন্তু ওনার কাছে এটা রহস্যই রয়ে গেছে। কিন্তু সমাধান করে দিয়েছে। হ্যাঁ, সমাধান করে দিয়েছে। মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল রাসেল ভাই। এটাই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি রাতের আলো আমরা দিয়েছিলাম সেরকমই, সরাসরি চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার ঘটনাটি শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন কি ভয়েস ঠিক আছে রাসেল ভাই? একদম পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, ওই আমি রাসেল ভাই বলতে চাচ্ছিলাম যে ঘটনাকে টানে, মানে ঘটনাই মানুষকে টানে সত্যি। তো আমি ছোট্ট 1 মিনিট একটা সময় নিই। তো হচ্ছে যে আমার যে ট্রেনার সুলতান ভাই আর কি, তো সে আমাকে বলে যে আলিফ ভাই আপনি তো ভূত এফএম এ যান, অনেক ঘটনায় শেয়ার করেন, আমি একটা ছোট্ট ঘটনা বলি। এই যে লোকজন বলে যে আমাদের ঘটনা, অনেকেই ঘটনা মানে ইয়া হয় যে ভয় লাগে না বা শিহরণ জাগে না। তো তার কথা বলি, সে তার বাসাটা ছিল যে জায়গায় থেকে কাছাকাছি শ্মশানঘাট। তো সে যখন ক্রিকেট খেলতো শ্মশানঘাট থেকে প্রায় সময় মাথার খুলি চুল ধরে নিয়ে সে ফ্রেন্ডদেরকে ভয় দেখাতো। আচ্ছা। তো বলে জালি ভাই আপনি তো ভয়ের ঘটনাই বলেন, দেখেন আমার কত সাহস। একবার মাথা খুলে নিয়ে এসে ফ্রেন্ডদের সামনে নিয়ে আসতাম, এই দেখ মাথার খুলি, আর ও সব ভয়ে দৌড়ে পালাতো। তো শ্মশান ঘাটে যাওয়ার মতো সাহস কারো ছিল না, কিন্তু আমি শ্মশান ঘাটে বসে থাকতাম রাত ভরে। তো তার কথাটা একটু ছোট করে বললাম যে আমার ঘটনা শুরু করার আগে অনেকে তো ভয় পায় না, ওনার সাহস দেখলে তো সেটাই অবাক হয়ে যাবে। সেটাই। যাই হোক, প্রথম ঘটনা রাসেল ভাই, এটা তো আমার প্রথম ঘটনা ছিল আপনাকে বলার। প্রথমে যাই, হ্যাঁ, যে আঙ্কেলের কথা বলবো, উনিও আমার এক পরিচিত থেকেই পরিচিত। তার বাড়ি হচ্ছে জামালপুরে। আচ্ছা। তো সে খুব নামাজি ব্যক্তি ছিল, নিজে মাদ্রাসায় পড়তে পারে না, কিন্তু ছেলেকে মাদ্রাসায় পড়াবে। আচ্ছা। এরকম প্ল্যানিং করে ছেলে যখন 3য় পাড়া 3 পাড়া কোরআন শরীফ পুরা মুখস্থ, তখন সে মানে ওই মাদ্রাসা থেকে বন্ধ পায়, শীতকালীন বন্ধ। তো তার বোনের বাসা অনেকদিন ধরে যাওয়া ছিল না। তো তার বাসার থেকে ক্রস করার পরে, তার বাসা নদী ক্রস করে নদী পার হওয়ার পরে তার বোনের বাড়ি যেতে হয়। তো নদীটা পার করার পরে বালুর রাস্তা, প্রায় 1 কিলোমিটার বালু পার হয়ে যেতে হতো, অনেক বালু। তো ওইটা ক্রস করার পরে জঙ্গল একটু পরে তারপর 3টা বাড়ি ক্রস করার পর তার বোনের বাড়ি। তো হেঁটে যাওয়ার পথ, অনেকদিন আগের কথা, 10-15 বছর 20 বছর আগের কথা আজকে থেকে। তো হেঁটে যাওয়া পথ অনেক, তখন রাস্তা সব মানুষজন ওই নদী ক্রস করার পরে বাড়ি পর্যন্ত হেঁটেই যাওয়া লাগতো। তেমন কোনো ওই পাওয়া যেত, রিক্সা টিক্সা একটা পাওয়া যেত, কিন্তু যেতে যেত না আর কি এত দূর পর্যন্ত। আর ঘাট পর্যন্ত বালু, তো কোনো ভেহিকেলও ছিল না। তো সে একদিন ডিসিশন নেয় যে ঠিক আছে তার বোনের বাড়ি যাবে। তো তার বোনের বাড়ি যাওয়ার আগে আমি আগে বলে দিই তার ঘটনা। তিনি হচ্ছে একজন রং মিস্ত্রি। রং মিস্ত্রি বলতে কি, তার হার্ডওয়্যারের দোকান আছে বাজারে, ওখানে রং বিক্রি করা হয়, আর ওই পিন টিন পেরেক টেরেক বিক্রি করে। আর এমনিতে সে মাঝে মধ্যে রং টং করার জন্য মানুষের বাড়ি যায় আর কি। তো তার বোনের বাড়িতে যায়, তো যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। নদী পার হওয়ার পরে ওই বালুর রাস্তা ক্রস করার পর 2-2.5 ঘন্টা সময় লাগে। সে তার বোনের বাড়িতে যায়, সারাদিন সারা রাত থাকে, সারাদিন থাকে। তো সারাদিন থাকবার পরে এক সময় ডিসিশন নেয় যে তার বাড়িতে ব্যাক করতে হবে। যেহেতু 2-2.5 ঘন্টারই পথ, মানে বিকাল বেলায় ডিসিশন নেয় যে চলে যাবে, কারণ তার দোকানে যে ছেলেটা ঘুমতো তার মা বড় অসুস্থ। তো তার প্রতিদিন বিকাল বেলা ছাড়া সময় হয় না। তো বিকাল বেলা এসে দোকানে বসতো। আর পরের দিন ছিল হাট, তাকে যেতে হতো যে হাট তো পরের দিন আমাকে যেতে হবে, পরের দিন আমি আগে চলে যাবো, আজকে আমি থাকবো না। তো সন্ধ্যার দিকে ওই চিরামুড়ি খেয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ে বাসা থেকে, তার বোনের বাসা থেকে। আর বাচ্চাটা অনেকদিন ধরে ফুপির বাসা করছিল আর কি। তো সেই রাস্তা দিয়ে রওনা দিয়ে দেয়। তো মাগরিবের নামাজ পড়েই রওনা দেয়। নামাজ পড়ে রওনা দেওয়ার পথে একটা বাড়ি ক্রস করার পরে তার পা গুলা খুব অবশ্যই আসছে। তার কথা হচ্ছে যে ওই রাস্তাটা তো তার চেনা রাস্তা, এইটা তার বোনের শ্বশুর বাড়ি। বোনের বিয়ে হয়েছে 10-15 বছর, বহুবার আসা হয়েছে, কিন্তু এই 2.5 ঘন্টা 2 ঘন্টা পথ। তার বয়স তখন মানে খুব বেশি হলো 37, বড় জোর হলে। তো এত অল্প বয়সে হাঁটা চলাফেরা করে অভ্যস্ত, কিন্তু এই জায়গায় তার পাটা অসার হয়ে আসার কারণ কি? এরকম হঠাৎ করে পাটা, শীতকাল বলেছে যে অনেকক্ষণ ধরে হাঁটছে সকালবেলা, ওইটারই মনে হয় কোনো ইফেক্ট পড়লো কিনা। তো রাস্তার মাঝখানে তার খুব পানি পিপাসা লাগে। তো ছেলেও বলে হ্যাঁ আমারও পানি পিপাসা লাগছে, আব্বা আমি পানি নিয়ে আসি, তুমি এখানে বসো। একটা বাড়ি ক্রস করার পর। আচ্ছা। তো সে একটা
গাছের নিচে বসে। তো তার হাতে টর্চ লাইট, একটা ব্যাগ, ওই কিছু পিঠা দিয়ে দিয়েছে তার বোন, সেই ব্যাগটা। আর তার ছেলে পানি আনতে যায়। তো রাসেল ভাই প্রায় দীর্ঘ আধা ঘন্টা সে ঘড়ির কাঁটা দেখে যে তখন 7টা 7:30 বাজে, কিন্তু 7টা না, 7:30 পৌনে 8টা বাজে, কিন্তু তখনও মানে ঈশার আজান দেয় নাই। শীতকাল তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয় 5:30টার দিকে, তো ততক্ষণে ঈশার আজান দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো ঈশার আজান দেয় না। তো তিনি বলে যে কোনো আজানও ভেসে আসতেছে না, রাস্তাটা এত অদ্ভুত লাগতেছে। হঠাৎ করে তার ছেলেটা পানি নিয়ে আসে, বলে গেছিল আব্বা আমি পানি নিয়ে আসতেছি। তো পানিটা নিয়ে আসে, রাসেল বলে যে ডাব, অনেকে ডাব কেটে রাস্তায় ফেলে রাখেন, তো ওই ডাব করা জিনিসটা, ডাবের জিনিসটা আপনি পরিষ্কার করে পানি নিয়ে আসছে। তো বলে যে পানিটা খেলাম, তো উনি বললো যে আমি আমার লাইফে এত মজার পানি কখনো খাইনি, এত টেস্টি পানি আমার, ওনার ভাগ্য হয় নাই কখনো সৌদি আরবের মানে জমজমের পানি খাওয়ার, কিন্তু এই পানিটা এত স্বাদ, মানে মনে হচ্ছে যে কোনো পবিত্র পানি, এটা এত টেস্টি। তো খাওয়ার পরে তার বলে যে আমি ওইটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি একদম শক্তি পেয়ে উঠলাম, মানে সে খুব চাঙ্গা হয়ে গেল যে এখন এতটা হাঁটতে হবে। তো রাস্তা এসে তার ছেলের হাত ধরে হাঁটা শুরু করলো। রাস্তা দিয়ে ওখানে আরো একটা বাড়ি ক্রস করার পরে তার ছেলের কান্না শুরু হলো। ছেলে কান্না করে বলছে আব্বা আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাওয়াও। তো এত, তো গ্রামের বাড়ির রাত, তো রাসেল ভাই তখন ঘড়িতে প্রায় 9টা বাচ্চা অবস্থা, হাঁটার রাস্তা। তো তার কাছে একটু অবাকও লাগতে থাকে যে যেই রাস্তাটা ঘাটের থেকে 2 ঘন্টা লাগে, 5:30 পৌনে 6টায় রওনা দেওয়ার রাস্তা এখন 9টা বেজে গেছে, এখনো পর্যন্ত তিনি ওই বালুর রাস্তাটা দেখতে পাচ্ছে না। তার কাছে খুব অবাক লাগতে থাকে। আর ছেলেটার কান্নাটা এতই অদ্ভুত যে তার ছেলের কান্না তো তার মুখস্থ, এই ছেলেটার কান্নাটা এরকম কেন? কিন্তু তখন সময়টা তারকে খুবই বেশি তাড়া দেয় যে 10টার মধ্যে তো তাকে নৌকার ঘাটে থাকতে হবে, নদীর ওই নৌকার মাঝিগুলো চলে যায়, 10টার পরে আর থাকে না, তাকে সময়ও তাড়া দিচ্ছে। তো কিছুক্ষণ পর সে ওই বাচ্চাটাকে বকা টকা দিয়ে বলতে থাকে যে এই তুই এখন কাঁদিস না, বাড়িতে যে খাইছে বেশি দূরে নেই, বেশি মানে বেশি দূর না আর কি। তো কিছুক্ষণ পর সে 2টা বাড়ি ক্রস করার পরে দেখে যে বালুর রাস্তাটা চলে এসছে। তো ওখান থেকে 1 কিলোমিটার আধা কিলোমিটার দূরে আপনার ঘাট, কিন্তু ওই মুহূর্তে আজানটা ভেসে আসে, ঈশার নামাজের আজান। আপনার কাছে একটু অবাক লাগতে থাকে এইখানে আবার ঈশার নামাজের ওয়াক্ত এরকম কেন? 9টা বাজে, রাত 9টা, এত দেরিতে তো ঈশার নামাজের ওয়াক্ত হয়, মানে নামাজ আর আজান দেয় শীতকালে, তাও শীতকালে 7:30টার মধ্যে ঈশার নামাজের আজান দিয়ে দেয়। তার কাছে একটু অবাক লাগতে থাকে। তো দূরের থেকে দেখলো যে ওই মসজিদে খালি গলে একটা আজান হলো এবং ওই মসজিদ থেকে একটা লোক বের হয়ে আসতেছে, চাঁদের আলো মোটামুটি দেখা যাচ্ছে, আর একটা হালকা টর্চও মেরেছে সে। তো মসজিদের কাছে যেতেই তার বাচ্চারা তার হাতটা ঝাড়া দিয়ে চলে গেল মসজিদের কাছে যাওয়ার সাথে সাথে। তো তিনি মনে করলেন ওই বাচ্চাটা তো মাদ্রাসাতেই পড়ে, ওরও তো নামাজ পড়ার অভ্যাস, ও মনে হয় একটু ওয়াশরুমের দিকে গেছে, এখানে এসে উজু করে এসে মসজিদে ঢুকবে। সে কি করলো, উজু করে দেখলো যে তার ছেলে তখনও আসছে না। সে মসজিদে ঢুকলো। তো মসজিদে ঢুকবার সময় মসজিদের যে হুজুরটা তাকে দেখে একটু মুচকি হাসি দিল, সুন্দর হাসি দিল, মনে হচ্ছে যে এই মসজিদে মনে হয় তিনি অনেকদিন পরে, এই মসজিদে আর কোনো লোকজন আসে না এরকম আর কি। বা ওনার পিছনে একজন লোক, মানে উনাকে একা নামাজ পড়তে হতো, হয়তো একজন লোক পেয়েছে জন্য সে খুশি হয়েছে আর কিছু একটা। সে মসজিদের ভেতরে ঢোকার পরে সে সুন্নতের নামাজ পড়ে। নামাজ পড়ার পরে তিনি বারবার এই চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে তার ছেলেটা কোথায়, কিন্তু তখনও ছেলেটা আসে নাই। তো হুজুর এসে জামাত দাঁড় করিয়ে দেয়, আর মসজিদে কেউ নাই, উনি আর ওনার পেছনে একটু, উনি হুজুরের পেছনে, উনি হুজুর বলে ইকামত দেন, উনি ইকামত দেওয়ার পর নামাজ দাঁড়িয়ে যায়। তো নামাজের মাঝখানে তো উনি হাত বাঁধা অবস্থায় মাথা নিচু করা, তো কিছুটা বুঝতে পারে, ওই কুপি জ্বলছিল মসজিদের ভিতরে, কিছুটা বুঝতে পারে তার পাশ দিয়ে দানব আকৃতির একটা মানুষ মনে হয় দাঁড়িয়ে আছে, তার থেকে অনেক লম্বা দানব আকৃতির একটা মানুষ, কিন্তু আবার একটা বুঝতে পারে কারণ তার পাশেই তো দাঁড়িয়েছে, কাতার ধরার জন্য তার পাশেই দাঁড়িয়েছে। তো নামাজ শেষ হয়, সালাম ফেরানোর সময় দেখে যে তার মতো একটা লোক, মানে তার মতো মানে কি সাধারণ মানুষ, মানে তিনি যেভাবে ভয় পেয়েছিল নামাজ পড়া অবস্থায় সেরকম না আর কি। কিন্তু তারপরও তিনি বারবার আশেপাশে ঘুরে ঘুরে তাকাচ্ছে যে তার ছেলেটা কোথায়, ছেলেটাকে খুঁজছে। তো মসজিদের হুজুর লাস্ট মোমেন্ট পর্যন্ত উনি বের হলো, তো মসজিদের হুজুরটা তার সাথে বের হয়, তো জিজ্ঞেস করতে থাকে আমার ছেলেটাকে দেখছেন? তো মসজিদের হুজুর কিছু বলবার আগেই চাপটে পিছন থেকে একটা মানুষ এসে তার পিছন দিয়ে ধরে, পা দিয়ে ধরে, পাটা সহ ধরে আর কি। তখন দেখে যে তার ছেলে জড়িয়ে ধরে, তো দেখা যায় তার ছেলে চলে আসছে। কই ছিলি বাবা, এই বকা টকা দিচ্ছে। হুজুরটা খুব অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, এটা তিনি হুজুরের দিকে তাকানো অবস্থায় দেখেন। তো চাঁদের আলো আস্তে আস্তে করে টর্চ মারি সেই মসজিদটা ক্রস করে সামনে এগিয়ে যাচ্ছিল। তো হুজুরটা ভাইজান একটু দাঁড়ান,
তিনি হুজুরটা একটু কাছে যায়, না আপনি বলতেছিলেন আপনার ছেলে আসছে আর আপনার সাথে, কিন্তু আমি তো দূর থেকে আপনাকে আসতে দেখছি, আর এখানে কোনো বাচ্চা ছেলে আমি দেখি নাই, আপনার সাথে কোন বাচ্চা ছেলে আসলো, আমি তো দূর থেকে আপনাকে আসতে দেখছিলাম মসজিদে। ও মাই গড। তো উনি বলে কি বলেন উল্টাপাল্টা কথাবার্তা, এই যে আমার ছেলে। তো হুজুর বলে যে আপনি কি অসুস্থ আছেন, পানি টানি কিছু খাবেন, দিব, আপনার সাথে তো আমি কাউকে দেখি না। উনি বলে ধুর মিয়া, উনি খুব রাগ হয়ে অন্য নৌকা ধরতে হবে, ঘাটের দিকে রওনাতে। তো ওনার কাছে হঠাৎ করে একটা জিনিস ক্লিক করে, ছেলেটার হুজুরটা কথাটা বললো, ছেলেটা হাত ধরে আছে, সে ভাইয়া সারাটা রাস্তা কিন্তু হাত ধরেই ছেলেটাকে নিয়ে আসছে। তাকানোর পরে দেখে যে ছেলেটার পা দুইটা মাটির সাথে লেগে নেই, উল্টা হয়ে আছে পাগুলো, লাগানো অবস্থা না, উল্টা হয়ে আছে পা দুটা। সে একটা ঝাড়া দেয়, হাতটা ঝেড়ে ওই যে পোটলাটা ছিল পিঠার পোটলাটা ফেলে খালি টর্চ লাইটটা নেয়, উল্টা রাস্তা যেদিক দিয়ে এসছে সেদিক দৌড়তে তার বোনের বাড়ির দিকে। তো বালুতে তো বেশি দূরে দৌড়ানো যায় না, সে দৌড়াচ্ছে ওই মুহূর্তে হুজুরটাকে সে আর মানে অন্য কিছু আর কিছু খেয়াল না করে সেই বাড়ির দিকে ব্যাক করছে। রাস্তার পথিমধ্যে ওই বারবার তার সামনে চলে আসছে ছেলেটা, বাবা আমাকে নিবা না বাসায়, আমার তো ক্ষুধা লাগছে। আবারও দূরে যাচ্ছে, যখন জঙ্গলের ভিতরে ঢুকে মানে রাস্তার পথে ঢুকে গেল গাছগাছালির মাঝখানে, তখনও সামনে দিয়ে আসছে, বাবা তুমি আমাকে নিবা না, আমার বাড়িতে আমার তো ক্ষুধা লাগছে। আবার দেখা যায় একটু সামনে গেলে গাছের উপরে, বাবা আমাকে নিবা না, আমার তো ক্ষুধা লাগছে। হঠাৎ করে তিনি টর্চ মেরে সামনে থমকে যায়, একটা ডেড বডি মতো পড়া একটা মানুষ শুয়ে আছে, মানুষটা মরে আছে না যে বেঁচে আছে জীবিত আছে ওইটা ওই মুহূর্তে তার খেয়াল ছিল না। সে কাছে টর্চ মেরে কাছে এসে দেখে যে এটা সেই হুজুরটা, যে হুজুরটা তার সাথে একটু আগে দেখা করেছিল মসজিদে, এটা সেই হুজুরটা শুয়ে আছে। এরপরে বলল যে আমার আর তখন কিছু মনে নাই, আমারটা মাথাটা ঘুরছিল, ঘুরতে ঘুরতে আমি মাটিতে পড়ে যাই, আমি ঘুমাই যাই। তো ঘুম ভাঙে বা এই অজ্ঞান যেটা বলে আর কি, ঘুম ভাঙার পর তিনি দেখে যে সেই হুজুরটাই তাকে বাসায় নিয়ে এসছে সকালবেলা। তার বোন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার বাচ্চারা কাঁদছে তার দিকে তাকিয়ে, তার ছেলেটা কান্না করছে। তো সে ঘুম থেকে ঘুম ভাঙার পর বলে যে আমি রাত্রেবেলা সারা রাত আমার ছেলেটারে নিয়ে হাঁটলাম, তাহলে এই ছেলেটা কে ছিল, আমার সাথে কি হলো? তখন এই হুজুরটা তারকে বললো যে আপনি পানিটা খান, নর্মাল হন। তার মাথার উপর কিছু পানি ছেটানোর পর বলে যে আপনি যখন যাচ্ছিলেন আমি সকালবেলায় আপনার সম্বন্ধে বুঝে গেছি, আপনাকে দেখলাম যখন রাস্তায় পড়ে আছেন, আমি রাত্রেবেলা ভোরবেলা ফজরের নামাজের পর আমি তখনই বুঝছি যে আপনি আসলে রাত্রেবেলা বিপদে পড়েছিলেন। আর আপনি যে সারা বলছিলেন যে আপনার ছেলে, আমি আপনার সাথে কোনো মানুষজন দেখি নাই, আপনার সাথে কাউকে দেখি নাই, আপনি একা, আমি একা দেখছি আপনাকে, খালি আপনার হাতটা একটু ডান পাশে ছিল আর কি, ছড়ায় ছিল। তো পরবর্তী সময় সে বলে যে তাহলে কি ঘটেছিল? তো তার ওই বোনের বাসা থেকে সন্ধ্যার সময় বের হওয়ার সময় হয়তো কোনো জিনিস তার উপর আছর করে বা কোনো জিনিস তাকে ভয় দেখাতে চায় বা তার সাথে চলে। এটা আসে হচ্ছে তার বোনের বাসার ঠিক পিছনে 15 কদম পেছনে একটা মন্দির ছিল। ওই মন্দিরটা খুব রিসেন্টলি ওই ঘটনার 2 বছর আগে ভেঙে ফেলা হয়। তো সেখান থেকে কিছু খারাপ জিনিস ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। ওই মুহূর্তে হয়তো বা তাকে স্যুট করেছে বা তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে তারা, তো যার দরুন তাকে এই ঝামেলায় করতেছে। তাও পরবর্তী সময় সে ওই হুজুরের কাছে যে আরো কিছু ইনফরমেশন নাই ব্যাপারে, ওই হুজুর বলেছে এই বাড়িটা বাধাই করা ছিল না, আর এই মুহূর্তে এই বাড়িটা বাধাই করা দরকার। তো ওই বাড়ির লোকজন মিলে সবাই কিছু চাঁদা টাদা উঠিয়ে হুজুরকে দিয়ে এই বাড়িটা পরে দখল করে ফেলে। ওকে, এবং যিনি ঘটনা বলেছেন তিনি তো মানে আমি জানি কে ঘটনাটা বলেছেন, তিনি একেবারেই ভুল বলার কথা না, তার মানে পুরো ঘটনাটা ঘটেছে তার সাথে এবং কি অদ্ভুত একটা ঘটনা। আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে এবং তার ঘটনা শুনে আসবো আমরা। আপনার নামটা তো আপনার ভাই আমি বলে দিলাম, আমি ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটি আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঘটনা। তো রাজবাড়ী জেলার কালুখালীতে যে একটি মানে ওখানে একটা চর অঞ্চলে বিশাল একটা গ্রাম আছে, ওটার জায়গাটার নাম হচ্ছে হরিণবাড়িয়ার চর। ওটা পুরো রাজবাড়ী জেলার মানে পাশে যে পদ্মা নদী চলে গেছে, মানে পদ্মা নদী কেন্দ্রিক যে সবচেয়ে বড় চর সেটা হরিণবাড়িয়ার চর আর কি। আর আসলে ভাই আমাদের রাজবাড়ী জেলার যে ভৌতিক টিম ওরা অনেক কষ্ট করে ওই জায়গা থেকে ঘটনাটা কালেক্ট করে নিয়ে এসেছে আর কি। এই জন্য ওদেরকে আন্তরিকভাবে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর কি। তো আসলে ভাই যে এই ঘটনাটি কিন্তু আসলে অনেকদিন আগের ঘটনা, এটা আমাদের মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা ছিল এটা। তো এটা এখনো এই ঘটনাটি ওই এলাকায় বেশ মানে পরিচিত, অনেকের মুখে মুখে ঘটনাটি চলে আর কি।
তো ওখানে ওই সময় একজন হুজুর ছিলেন। তো হুজুর উনি মসজিদে ইমামতিও করতেন, মাদ্রাসা শিক্ষকতা করতেন, এবং ওখানে ওনার ওই গ্রামে ওনার ব্যবসা বাণিজ্যও ছিল, মানে একটা অবস্থাশালী ছিলেন আর কি। তো উনি মাদ্রাসা শিক্ষকতা এবং ইমামতি বাবদ কোনো টাকা পয়সাও নিতেন না, এবং উনি খুব ন্যায় বিচার করতেন। গ্রামের যে বিভিন্ন বিচার সালিশ যেগুলো হতো আর কি, অত্যন্ত ন্যায় বিচার করতেন, এবং অনেকেই ওনাকে বিভিন্ন সালিশে নিয়ে যেতেন আর কি। তো অনেক সময় দেখা যেত যে উনি ওই সালিশ শেষ করে বাসায় যেতে যেতে অনেক রাতও হয়ে যেত। তো ওনার বাড়িটা ছিল যে মেইন রাস্তাটা, সেখান থেকে আবার নেমে প্রায় আধা কিলোমিটার মানে ধান ক্ষেত পার হয়ে তারপর ওনার বাসায় যেতে হয়। তো একদিন উনি রাসেল ভাই আসছিলেন, হঠাৎ করে রাতের বেলা দেখলেন বেশ দাড়ি টুপি এবং জুব্বা পরা 3-4 লোক ওনার পথ আগলে ধরলো। আচ্ছা, আগলে ধরে বলতেছে যে তুই এই পথ দিয়ে আর আসা যাওয়া করবি না। তো উনি তো রীতিমতো খুবই অবাক যে এরকম দাড়িওয়ালা জুব্বা পরা লোক হঠাৎ করে তুই তুকারি বলে কথা শুরু করেছে। তো সে বেশ চমকে গেছে, তাদেরকে সে চেনেও না, কখনো দেখেও নেই। বলে যে এটা তো আমার বাড়িতে যাওয়ার পথ, তা আমি কেন এদিক দিয়ে যাবো না? বলে না, এদিক দিয়ে গেলে আমাদের অসুবিধা হয়, এদিক দিয়ে যাওয়া যাবে না। বলে তাহলে আমি যাবো কোন দিক দিয়ে? বলে যে এদিক দিয়ে যেতে পারবি না, এটা হলো কথা, কোন দিক দিয়ে যাবি আমরা জানি না। তো এক কথা দু কথা বেশ কথা কাটাকাটি হয় তাদের সাথে। তখন বলে যে আমি এদিক দিয়েই যাবো, ওই হুজুর বলে আমি এদিক দিয়েই যাবো, তোরা যা পারিস করিস, এটা আমার বাড়িতে যাওয়ার পথ, আমি তোদেরকে চিনি না, তোরা এই গ্রামেরও লোক না। তখন যাই হোক সে বাড়িতে চলে যায়, এবং বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। আচ্ছা, তখন স্ত্রী বলে যে হয়তো এটা অস্বাভাবিক কিছু, কিন্তু উনি বলে যে অস্বাভাবিক কিছু হলেও আল্লাহ তাআলার রহমত আমার উপর আছে, কোরআনের আয়াত পড়ে আমি ফু দিব, কোনো সমস্যা নেই। রাসূল ভাই উনি যখন তারপরও প্রতিনিয়ত ওই পথ দিয়ে উনি বাড়িতে যাচ্ছিলেন, একদিন একটা বিচার শেষ করে সালিশ শেষ করে আসার পর রাত প্রায় 2টো বেজে যায়। উনি আবার যখন রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ দেখলেন ঠিক ওই যে ওরকম জুব্বা পরা মানে শত শত লোক ওরা চারদিক থেকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে ওনাকে মেরেই ফেলবে এরকম একটা অবস্থা। তখন উনি দোয়া দুরূদ পড়তে থাকেন। যখন তারা খুব কাছে চলে এসেছে এমন একটা অবস্থায় হঠাৎ উনি দেখেন যে পূর্ব দিকের আকাশ থেকে মানে বিশাল আকৃতির একটা মানুষের মতো উড়ে উড়ে আসছে, এবং ওটা যখন ওর কাছে চলে আসে তখন ওই যে আশেপাশে রাসেল ভাই যত ওই লোকরা তাকে অ্যাটাক করতে এসেছিল দেখেন মুহূর্তের মধ্যে তারা হাওয়া হয়ে গেছে, এবং যখন হাওয়া হয়ে গেছে সব, এবং ওই জিনিসটাও আবার পূর্ব দিক থেকে এসেছিল, ঘুরে আবার পূর্ব দিকে চলে যায়। মনে হচ্ছে তাকে বাঁচানোর জন্যই সেটা এসেছিল, কিন্তু তার সাথে কোনো কথা বলে নাই, হুজুরের সাথে কোনো কথা বলে নাই। উনি বাসায় চলে যান, বাসায় যে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন যে এই ঘটনা, পূর্ব দিক থেকে এরকম একটা জিনিস আসলো, আমি তো বুঝতে পারি নাই এটা কি, আমার সাথে কথাও বললো না, আমাকে বাঁচিয়ে চলে গেল। তো রাসেল ভাই তো উনি ওই দিন রাত্রে ঘুমিয়ে পড়েন। এর ঠিক 2 দিন পরে রাসেল ভাই উনি রাত্রেবেলা আর একটা সালিশ থেকে ফিরে আসার পথে উনি আর বাড়িতে ফেরেন নাই। সকালবেলা খুব হই হট্টগোল শোনা যায়। তো ওনার স্ত্রী মানে ওনার কাছে খবর আসে যে নদীর পাড়ে ওই হুজুরের ডেড বডি পড়ে আছে। রাসেল ভাই ওনার মানে ধর থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, শরীর থেকে হাত বিচ্ছিন্ন, এবং পায়ের হাঁটু 2 পায়ের হাঁটু থেকে পা বিচ্ছিন্ন ছিল, এবং এটা বিক্ষিপ্ত আকারে ছড়িয়েছিল। তো ওনার মতো এরকম একজন ভালো লোকের মৃত্যুতে মানে সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে, এবং এত মর্মান্তিক একটা মৃত্যু এটা কেউ মেনে নিতে পারছিলেন না। এখন সবাই বলে যে হুজুর রাত বেলাতে একা ফেরে, তো মনে হয় তাকে জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা। তার স্ত্রীও বলে যে হ্যাঁ এরকমের কিছু সমস্যা হচ্ছিল, হয়তোবা জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা হয়। এখন তাকে তো রাসূল ভাই দাফন করতে হবে। এখন সমস্যাটা যেটা সৃষ্টি হয়েছিল ভাই, ওই গ্রামে একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে কবর দেওয়ার কিছু নিয়ম কানুন ছিল। সেই নিয়ম কানুন হচ্ছে যে যাকে কবর দেওয়া হবে তাকে নামাজি হতে হবে, এবং কোনো অপমৃত্যু যদি কারো হয় তাকে ওই কবরস্থানে কবরস্থ করা যাবে না, কেউ যদি সুইসাইড করে এই ধরনের। তো এই জন্য ওই কবরস্থানটা সবার কাছে খুব মানে নাম করা একটা কবরস্থান ছিল 10 গ্রামের মধ্যে। এখন রাসূল ভাই ওই গ্রামের 3 জন ব্যক্তি, খুব প্রভাবশালী ব্যক্তি, এনারা একটা ভেটো দিয়ে বসেন যে এই হুজুরের যেহেতু অপমৃত্যু হয়েছে সুতরাং ওনার লাশটা এখানে দাফন করা যাবে না। তখন আবার একটা গ্রুপ বলে যে ওনাকে তো হত্যা করা হয়েছে, উনি তো ইচ্ছা করে মারা যান নাই বা সুইসাইড করেন নাই, সুতরাং এখানে কবর দিলে সমস্যা কি? বলে না, এটা হোক সেটাই, কিন্তু এটা অপমৃত্যু, এখানে আমরা দাফন করতে দেব না। রাসূল ভাই ওই 3 জন ব্যক্তি ওনাদেরকে একটা বিচারে মানে ইফটিজিং এর অপরাধে দোষী সাব্যস্ত করে তাদেরকে কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছিল ওই হুজুরি,
মানে একটা বিচারে। এই জন্য ওনার প্রতি তারা খুব ক্ষিপ্ত ছিল। তো ওনারা যখন এই ধরনের বিষয়ে বাদ সাধেন, তখন প্রভাবশালী হওয়ার কারণে ওই হুজুরকে কিন্তু ওই কবরস্থানে দাফন করা যায় নাই। ওনাকে একটা মানে বাঁশঝাড়ের কাছে একটা সাদামাটা জায়গায় ওনাকে কবর দিয়ে আসা হয়। কবর দিয়ে আসার পরে মানে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই চলতে থাকে রাসেল ভাই। এর কয়েকদিন পরে একটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওই যে তিনজন রাসেল ভাই ওই যে ভেটো দিয়েছিল, এদের একজনের লাশ পাওয়া যায়। সেটা হচ্ছে যে একটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, মনে হচ্ছে সুইসাইড করেছে। কিন্তু লাশটা এত উঁচুতে ছিল, এটা বিশ্বাস করাই কষ্ট যে একটা মানুষ এত উপরে উঠে গাছে মানে সুইসাইড করতে পারে। তো সবাই চিন্তা করেছে এটা নর্মাল সুইসাইড। যাই হোক, এর কয়েকদিন পর রাসেল ভাই ওই তিনজনের আর একজন ব্যক্তি, ওনারও ঠিক একই রকম ভাবে মানে তার দেহটা মানে ওনারও মৃত্যু ঘটে। তো গ্রামে কিন্তু একটা মানে একটা ভয় চলে আসে, না জানি মানে আবার কোনো একে তো হুজুরকে মেরেছে, মানে তাকেও সবাই ধারণা যে জিনে মেরেছে, এরকম একটা ধারণা ছিল। আবার তাদের মৃত্যু নিশ্চয়ই এটা গ্রামের জিনের আসর পড়েছে, এরকম একটা বিষয় চারদিকে। অনেকে রাত্রেবেলা বাসা থেকে বেরোনোই বন্ধ করে দেয় ভয়ে। যাই হোক রাসেল ভাই, তো এখন আবার অনেকেই নাকি ওই হুজুরকে মানে বিভিন্ন জায়গায় দেখতো রাতের বেলা। এটাও একটা ব্যাপার হয়ে গেছিল আর কি, একটা রোমার ছড়িয়ে গিয়েছিল। তো সর্বশেষ যে ঘটনাটি ঘটে, আমরা কিন্তু রাসেল ভাই জানি না যে ওই দুইজনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু তৃতীয় যে ব্যক্তি, ওই যে যিনি ভেটো দিয়েছেন, উনি একদিন রাতের বেলা ওনার দরজায় মানে নক করার শব্দ শুনছিলেন। তিনি যখন দরজাটা খোলেন তখন দেখেন যে বিশাল দেহী একজন ব্যক্তি দাঁড়ানো, এবং কোনো কথা ছাড়াই ওই লোকটার মানে গালে প্রচন্ড জোরে একটা চর বসিয়ে দেন, এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই লোকটা। এবং রাসেল ভাই এরপর থেকে ওই ব্যক্তি, উনি একমাত্র ব্যক্তি যিনি জীবিত ছিলেন, এবং উনি যতদিন জীবিত ছিলেন উনি আধা পাগল অবস্থায় ছিলেন, এবং ওনার ঘাটটা বাঁকা ছিল। তারপরে রাসেল ভাই এরপরে আরেকটা যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে গ্রামের লোকজন একটা সিদ্ধান্ত নেয় যে হুজুরকে ওখানে যে দাফন করা হয়েছে ওইভাবে দাফন করাটা ঠিক হয়নি, আমরা তার লাশটা আবার উঠাবো, উঠিয়ে আমরা আবার কবরস্থানে কবরস্থ করব। গ্রামের কয়েকটা কুচক্রী লোকের কারণে তাকে ওইখানে কবর দেওয়া হয়েছে। এই ওনার কবর দেওয়ার আসলে কয়েক মাস অতিবাহিত কিন্তু হয়ে গিয়েছিল। তখন সবাই সিদ্ধান্ত নেয় হ্যাঁ তাকে কবর থেকে তুললে আবার যথাযথ মর্যাদা আবার তাকে অন্য জায়গায় সমাহিত করা হবে। সবাই রাসেল ভাই কবর খোঁড়ার জন্য রেডি। হঠাৎ করে দেখে পূর্ব দিক থেকে একটা লোক চিৎকার করতে করতে আসছে যে এই তোমরা দাঁড়াও, তোমরা কেউ ওই কবর খুঁড়বা না, ওটা আমি খুঁড়বো। তো সবাই অবাক হয়ে যায়, ওই লোককে কেউ কখনো দেখেও নাই, ওই গ্রামেরও সে লোক না। দেখে যে বিশাল লম্বা দাড়িওয়ালা মানে হুজুর মতো একজন লোক হাতে একটা কোদাল নিয়ে এসছে, এবং উনি গিয়ে উনি কবর খোঁড়া শুরু করেছে। তো কবর খোঁড়া শুরু করে রাসেল ভাই দেখে যে এই যে যেমন 1-1.5 মাস হয়ে গেছে, ওই হুজুর লাশটা কিন্তু একদম অবিকৃত ছিল, যদিও সেটা মানে বিচ্ছিন্ন ছিল তার দেহ থেকে, কিন্তু মানে শরীর কোনো অংশ পচে নাই, মনে হয় যে মাত্র তাকে দাফন করা হয়েছে, মানে একটু তার শরীরে পছন্দ ধরে নাই। যাই হোক, ওই যে ব্যক্তিটা যিনি কবরটা খুললেন, উনি কবর থেকে লাশটা তুলে নিয়ে আসেন, এবং পরবর্তীতে নতুন করে যে কবরটা সেটা ওই ব্যক্তি উনি একাই খুঁড়েছিলেন। খোঁড়ার পরে উনি বললেন যে এনার জানাজা আমি পড়াবো। তখন সবাই তার পিছনে জানাজায় দাঁড়িয়ে গেল। জানাজায় দাঁড়ানোর পরে ওই লোকটি আবার যেই পূর্ব দিক থেকে এসেছিলেন পূর্ব দিকে চলে গেল। এরপরে রাসেল ভাই ওই গ্রামে এই ধরনের কোনো ঘটনা বা হত্যার ঘটনা, এই ধরনের ঘটনা ঘটে নেই। কিন্তু রাসেল ভাই ওই যে লোকটা, ওই লোকটা যে কে ছিল, এই যে 2টা মৃত্যু হলো, বা হুজুরের মৃত্যু কি কি মানুষে হত্যা করেছে, এটা জিনে হত্যা করেছে, তারপর ওই দুইজনের মৃত্যু এটা কি কোনো মানুষে হত্যা করে তারা সুইসাইড করেছে না জিনে মেরেছে, এটা কিন্তু আসলে ভাই আজও এই গ্রামে কিন্তু ভিন্ন ধরনের মতামত পাওয়া যায়, আজও রহস্য হয়ে আছে সেটা। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির পর আমাদের নতুন অতিথিরা আছে, তাদেরকে নিয়ে আসতে হবে আমাদের, এবং চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদ চৌধুরী, এবং আমি উত্তরা থেকে বলছি। তো ঘটনাটা আমার সঙ্গে ঘটে হচ্ছে প্রায় প্রায় 1 বছর আগে ঘটে। তো ঘটনার সেদিন আমার কলেজ ছিল, কিন্তু আমি সেদিন কলেজে যেতে পারি নাই কোন একটা ব্যক্তিগত সমস্যার কারণে। তো সেদিন ঠিক সকাল 11টার দিকে আমার ফোনে একটা মানে কল আসে, সেটা কলেজ থেকেই ছিল। তো আমি এটা দ্রুত অ্যাটেন্ড করে শুনতে পাই যে আমার কোনো একটা ইনফরমেশন স্টুডেন্ট রেকর্ডে আসলে ভুল আছে, সেটা অতি সত্বর কলেজে গিয়ে আমাকে ঠিক করতে হবে।
তো আমি কথা মতো কলেজে চলে যাই। কলেজে চলে যাওয়ার পর সেখানে যে ভুল ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমি কারেকশন করি। ইভেন আমাকে জানানো হয় সেগুলা হচ্ছে বোর্ডেও চলে গেছে এই ভুল ইনফরমেশন, তো আমাকে সেগুলো ঠিক করতে বোর্ডে চলে যেতে হবে। তো আমি আর দেরি না করে বোর্ডের উদ্দেশ্যে রওনা হই। তো যথারীতি উত্তরা থেকে আমি শাহবাগ নামার পর সেখান থেকে আমার মূল ঘটনার মানে সূচনা ঘটে। আমি যখন শাহবাগ থেকে মানে নেমে রোড ক্রস করব, ঠিক আমি ডিভাইডারের মাথায় আমি দাঁড়িয়েছিলাম জেব্রা ক্রস করার পর। তো হঠাৎ করে আমার পেছন থেকে একজন বৃদ্ধ মহিলা তো আমার হাত ধরলো। তো আমাকে বলতেছে যে একটা কাপড় দিয়ে দেখায় বলতেছে যে এই কাপড়টা তুমি রাখো এবং আমার সঙ্গে চলো। তো এই কথাটা শোনার পর আমি যথারীতি ভাবলাম যে হয়তোবা মহিলাটি মানে পাগল। তো আমি তেমন কোনো পাত্তা না দিয়ে ওনাকে ইগনোর করে চলে যেতে মানে শুরু করলাম। তো ঠিক এমন সময় আমাকে বলছে ওই মহিলাটি পেছন থেকে রাগান্বিত মানে খুব রাগান্বিত ভয়েসে যে তুই বেঁচে গেলি, আর কতবার বাঁচবি। তো জিনিসটা শোনার পর আমি এতটা আমলে নিই নাই যে পাগল হয়তোবা সে এই কারণে এই ধরনের কথাবার্তা বলছে। তো আমি যথারীতি প্রিপারেশন নিলাম যে আমার মাথায় অন্য একটা টেনশন চলছিল, সেই মোতাবেক আমি বোর্ডে যাব। তো সেই চিন্তাধারার লক্ষ্যে আমি যাচ্ছিলাম। তো পরবর্তীতে আমি এক সময় একটা সার্টেন টাইমে আমি পৌঁছাই বোর্ডে, কিন্তু তখন অলরেডি আমি অনেক লেট মানে হয়ে যাই। তো